ওই স্কুলটায় আপনি বিনা বেতনেই পড়িয়েছেন? হ্যাঁ, মানে ওই স্কুলটা তখন হয়নি। আচ্ছা, স্কুলটা। লোকের বাড়িতে পড়ানো, গাছতলায় পড়ানো ও এইসব আচ্ছা, করেছি। আচ্ছা। তো স্কুলটা দেখুন কত সুন্দর এবং পরিবেশটা দেখুন কত সুন্দর। আমি 1999 সালে আচ্ছা, গোটা সাগর ব্লকে হ্যাঁ। 12টা এসএসকে স্যাংশন হলো। আচ্ছা, আচ্ছা। এবারে তখন ঘর বাড়ি কিছু নেই, লোকের বাড়িতে পড়িয়েছি, রাস্তায় বসিয়েও পড়িয়েছি। আচ্ছা, এই স্কুলটা একটাই ম্যাডাম? হ্যাঁ, একটাই ম্যাডাম। একটা ম্যাডামই চালায়? হ্যাঁ, রিটায়ার হয়েছে, ওই ইটার লোকের কাছে সব কিছু বুঝবে, তুমি চলো। আচ্ছা, আচ্ছা। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব সুন্দরবনের প্রত্যন্ত একটা দ্বীপে, যেখানে এক বৃদ্ধা ঠাকুমা বসবাস করে। ওনার বয়স 75 বছরের ঊর্ধ্বে। তবে ওই বৃদ্ধা ঠাকুমা বিনামূল্যে অর্থাৎ বিনা পয়সায় সুন্দরবনের ওই দুর্গম এলাকার শিশুদের শিক্ষা দিয়ে আসছেন। তবে ওই বৃদ্ধা ঠাকুমা একটা স্কুলে একাই শিক্ষকতা করতেন এবং একাই পরিচালনা করতেন। আজকে ওই বৃদ্ধা ঠাকুমার কাছে যাব এবং ওই বৃদ্ধা ঠাকুমার জীবন সংগ্রাম, জীবন কাহিনী এবং তার সেই সুন্দরবনের শিশুদের যে ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে যে কারিগরির যে অনুপ্রেরণা, সেই বিষয়গুলো তুলে ধরবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে বন্ধুরা চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে উপস্থিত হলাম লট 8 ফেরিঘাটে, যেটা কাকদ্বীপে অবস্থিত। তো এখান থেকে গঙ্গাসাগর যাওয়া যায়। ওই যে ফেরিঘাটটা দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখায়, ওটা কিন্তু ওখান থেকে কিন্তু গঙ্গাসাগর যাওয়ার ফেরিঘাট। আর এই ভ্যাসেলগুলো যেখানে যাচ্ছে সেটাও গঙ্গাসাগর যাচ্ছে, কিন্তু এটা ট্রাক, লরি ইত্যাদি বড় বড় যানবাহন নিয়ে যায়। আর আমি যে ঘাটটায় আছি এটাও লট 8 ফেরিঘাট। এখান থেকে ঘোড়ামারা যাওয়া যায়। তো আমি আজ ঘোড়ামারা দ্বীপে যাব এবং ওই দ্বীপটা এক্সপ্লোর করব এবং ওখানকার যে মানুষের জীবন সংগ্রাম সেটাই কিন্তু তুলে ধরবো। আর ঘোড়ামারা এমন একটা দ্বীপ, যে দ্বীপটা কিন্তু আগামী 10 বছর পরে নাও থাকতে পারে। তো এক্সপ্লোরার হিসাবে এবং একজন পর্যটক হিসাবে দ্বীপটাকে তুলে ধরতে চাই। এবং যারা গঙ্গাসাগর তীর্থ করতে যায় তারা কিন্তু ফিরছে, মানে লট 8-এ। ঘোড়ামারার নৌকা কিন্তু এখনও আসেনি, লঞ্চ এখনও আসেনি। প্রথম 8টার লঞ্চ বেরিয়ে গেছে, এবার 10টায়। তো ঘোড়ামারা যাওয়ার লঞ্চের যে সময়, সেই সময়টাও কিন্তু মাঝে মধ্যে পরিবর্তন হয়, কারণ জোয়ার ভাটার কারণটা কোটালেরও ব্যাপার থাকে। ওই কারণে বাকিটা লঞ্চ ঢুকুক, লঞ্চে উঠে যাবতীয় কথা বলবো এবং ওনাদের সাথেও কথা। এবার লঞ্চ আসুক, লঞ্চে উঠবো এবং কথা বলতে বলতে আপনাদের ঘোড়ামারা নিয়ে যাবো। তো চলুন, দেখুন নৌকাও চলে এসছে। ফেরি চলে এসছে এবং এই ফেরিতে উঠে পড়বো, ঘোড়ামারা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। তো এখন বাজে 9:30, 9:30 মানে 8 ঘন্টা আগে কিন্তু ফেরি লাগিয়ে দেবে এবং এই ফেরিটা 10টায় ছাড়বে। দেখুন এখন ফাঁকা হয়ে গেছে, একটু আগে কত লোক ছিল, সবাই কিন্তু নেমে গেছে। তো এবার ফেরিতে উঠে বা যাবতীয় কথা। আপনাদের ঘোড়ামারায় সব থেকে প্রবলেম কোনটা? মানে রুগী অসুস্থ গেলে, মরে গেল, কোনো সার্ভিস নেই, কোনো যোগাযোগ নেই, আর সেই রুগীকে নিয়ে আসবো, ছুটি আসতে হবে খেয়াঘাট, মানে আমার যেখানে ঘাট আছে তখন তো রুগীতে মরে যাবে। তার মধ্যে তো যিনি অসুস্থ বা খুব ক্রিটিক্যাল অবস্থা হলে তাহলে তো সে তো মারাও যেতে পারে। হ্যাঁ, মারা কি অবস্থা এই পরিস্থিতিতে আপনাদের জীবন? লঞ্চ পথে বা এই বোট পথে কত টাইম লাগে? আধা ঘন্টা লাগে, 40 মিনিট। এবার নদীর জলের উপরে জোয়ার থাকে, এখান থেকে জোয়ার যাবে না। ফাটা খেলবে, তখন ওই সময় কোনো 20 থাকে মিনিট সময় না লাগে। থাকে, হ্যাঁ। সেই জিনিসটা পাওয়া যায়। আচ্ছা, কখনো 20 মিনিটও টাইম লাগে, কখনো বেশি? কখনো আধা ঘন্টা, 45 মিনিটের সময় লাগে। মানে সম্পূর্ণ জলের উপর নির্ভর করে। নদীর জলের উপর। আচ্ছা, ঘোড়ামারার দ্বীপটা এখন বর্তমানে কতটুকু আয়তন আছে, মানে এপার থেকে ওপারে, মানে এই দ্বীপের এই প্রান্ত থেকে ওই প্রান্তে? লং ধরা যায়, লং একদম আধা ঘন্টার মধ্যে ঘুরে যাবে সব জায়গায়। চারের একটু কম আছে, হ্যাঁ। কিন্তু লং যদি ধরা যায় 1.5 কিলোমিটারও হবে না। মানে এখান থেকে এই পাশ 1.5 কিলোমিটার, মানে এত কম? তাও হবে না, হবে না, 1.5 কিলোমিটারও হবে না। এই ঘাট থেকে আমাকে বাগপা যেতে লাস্ট হবে। আমার 1 বাড়িতে কিলোমিটার হবে না, দৌড়ে তো 1 কিলোমিটার একটু বেশি হবে। হ্যাঁ, তবে দেখতে হবে আমি নদীর কিনারেই ঘর বাড়ি। আপনার একবারে নদীর পাশে? তা আপনাদের ভয় লাগে না যে কোনো ঝড়? ভয় কি করে হবে, সে নদীকে সমুদ্রকে জল বাড়ি গেলে আমাকে পরিচয়। মানে ওটা কি আপনারা দেখে দেখে অভ্যস্ত, তাই তো? না না, দেখতে অবস্থা নেই, কোনো ব্যবস্থা একটু না দিয়ে করে আমি কি করে করবো? আচ্ছা, আপনাদের মানে এই যে ভিডিও করছি, আপনাদের এখানে মূল যে চাওয়াটা আপনাদের কি থাকবে সেটা আপনি বলে দিলে ভালো হয়।
যে ঘোড়ামারা আপনাদের সব থেকে কোন জিনিসটা হলে ভালো হয়, মানে আমার একটা কথা যে ঘনা মাছ দিকে তোমার সমীক্ষা করতে ঘনা দিকে কীভাবে মাছ ধরতে হবে, আচ্ছা আচ্ছা আর কোনো প্রবলেম নেই আমার। আচ্ছা বোল্ডার বোল্ডার ফেলা আছে এখন না? এখন আছে বলতে আমাদের পশ্চিম আর না পশ্চিম সাইডে ওই ধারটা আছে বলে বোল্ডার আছে বলে এখন টিকে আছে। এটা ওইটা টিকে আছে আর আচ্ছা পূব আর ওই যে উত্তরে ওই না ধারটা না না উত্তরে না, উত্তর পূবটা ওইটা সাইডে আছে আগে বোল্ডার যেখানে এই তোলা লাগবে ঘুরে যাচ্ছে। পুরো ঘুরে জানতে পারবে। এবার দেখলে তো বুঝতে পারবো, আর সেটাই তুলে ধরবো আমরা। আচ্ছা, সমীক্ষা করতে আসছো দাদা ভাই, আমার কথা একটা কথা বলি, হ্যাঁ তাদের যে হসপিটাল নিয়ে যাওয়ার এই ব্যবস্থা মানে যোগাযোগ ব্যবস্থাটা সম্পূর্ণ, নেই টোটাল। মানে যদি তার জন্য সরকারি যদি মাধ্যমে, কোনো একটা প্রাইভেট সরকার থেকে কোনো যদি ট্রলার বা বোট টোট যদি থাকতো, হ্যাঁ মানে ছোট টাইপের ইমার্জেন্সির জন্য, তাহলে আপনাদের সুবিধাটা বেশি সুবিধা হতো। মানে ওখানকার মানুষদের যারা বয়স্ক আছে, ধরো ক্রিটিক্যাল হার্টের অসুখ, অনেকের প্রেগনেন্সি হয়, তাদের Pregnancy। হঠাৎ করে যদি রাত্রেবেলা অসুবিধা হয় তখন নিয়ে যেতে, কোন রাত 1টা 12টা কখন কোনো হবে। ব্যবস্থা নেই। মানে এরকম ওই তো ব্যবস্থা হয় তো আপনাদের, নেই আমাদের ওখানে। আপনারা তো বাস করেন ওখানে, এগুলো তো আপনারা অভ্যস্ত, মানে দেখেছেন যে এরকম অবস্থা নেই দাদা, শোনো অবস্থা নেই। ওই রুগীটা বাঁচতে হলে কোথায় ছুটতে হবে, খেয়াটে তোমার ধরে একবারে সব জায়গায় ছুটতে হবে, ছুটে দেখলে আমার রুগীটা মারা গেল। এই মাঝখানে একটু কোনো বেশি মনে হয় অসুবিধা হয়নি। আমার নিজের শ্বশুরের কথা বলছি, হ্যাঁ অসুবিধা হয়েছে যে কোনো নিয়ে যাব, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ এত ক্রিটিক্যাল নিয়ে যাওয়ার জন্য ট্রলার নেই, আর মানে ট্রলার ঘাটে এসে ট্রলার নেই। ট্রলার নেই। লাস্ট অবধি 8:45 এখানে যে বোর্ডের টাইমটা, হ্যাঁ। ওই বোর্ডের টাইমে ও তার মানে ওই টাইমটা অপেক্ষা করতে হয়েছে, পুরো 1 ঘন্টার উপরে বসে আছে, কিছু করারও নেই কোনো আর। করার নেই। তার মানে হসপিটালে নিয়ে যেয়ে কিছুদিনের মধ্যে মারা যায়। ইস, কি অবস্থা, তাহলে মানে এই পরিস্থিতিতে আপনাদের থাকতে হবে। সময় এখন ঠিক 10টা বাজে। নর্থ ইস্ট ফেরিঘাট থেকে ঘোড়ামারার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে দিল, তো এবার ঘোড়ামারার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর পরিবেশ, আর লঞ্চে যারা আছে সবাই কিন্তু ঘোড়ামারার উদ্দেশ্যেই কিন্তু যাচ্ছে। কেউ ওখানকার স্থানীয়, কেউ শহরে এসেছিলো, কাকপুরে এসেছিলো তাদের কাজ মেটাতে, এখন কিন্তু ঘরে ফিরছে। আমরা ফাইনালি পৌঁছে গেলাম ঘোড়ামারা দ্বীপ, প্লাস্টিক দূষণ মুক্ত ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত। আপনাকে স্বাগতম ঘোড়ামারা দ্বীপে, আপনাদেরও স্বাগতম। তো দেখুন এই হচ্ছে নৌকা, এই নৌকায় করে এসেছি, বোটে করে এসেছি কাকদ্বীপ থেকে। এখন সামনের দিকে টোটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ডের থেকে টোটো ধরবো বা একটু সামনের দিকে এগিয়ে যাই, মানে মাত্র কিন্তু 3 কিলোমিটার, মানে সোজাসুজি গেলে 3 কিলোমিটার বা 4 কিলোমিটার, তার বেশি নয়। আর দেখুন কীভাবে ভাঙছে। আমরা যে দ্বীপে নেমেছিলাম সেখান থেকে কিন্তু একবার শেষ প্রান্তে আছি, আর এইদিকে কিন্তু হলদিয়া, মানে এই দিকটায়, আর কত বড় বড় জাহাজ কিন্তু এই দিক থেকে যাতায়াত করে। আর এইদিকে কিন্তু বাড়িঘর, এই বাড়িঘরগুলো দেখুন কেমন, এই যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু এখানকার মানুষ বসবাস করে। আর কত ঝুঁকি এবং সাহসিকতার মধ্য দিয়ে বসবাস করে, কারণ যে কোনো সময় কিন্তু নদীগর্ভে চলে যেতে পারে। কারণ এই দিকেও অনেক এরিয়া ছিল, এইদিকে এরিয়া ছিল, এইদিকে অনেক ঘর ছিল, এই পাশে ঘর ছিল, এইদিকে ঘর ছিল, কিন্তু এখন কালক্রমে এবং নদীর জলের চাপে সব কিন্তু তলিয়ে গেছে, ভেঙে গেছে, ভাঙছে। দেখুন কী পরিমাণে ভাঙছে, ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওটাও কিন্তু ভেঙে যাবে এক সময়। আর এই যে ভাইটা দেখতে পাচ্ছ, এই ভাইটা কিন্তু আমাকে গাইড করে নিয়ে আসছে সেই ঘোড়ামারা থেকে। আর এখানকার যে পরিবেশ, অপরূপ পরিবেশ, অপরূপ সৌন্দর্য। তো চলুন আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাই। আর এই একটা দোকানটা অবশ্য এখন বন্ধ আছে। আর আমি এই যে হেঁটে যাচ্ছি, আমারও কিন্তু খুব কষ্ট হচ্ছে এই রোদের মধ্যে, আর আমারও ঝুঁকি নিয়ে কিন্তু যেতে হচ্ছে, কারণ আপনারা অনেকেই জানেন আমি প্রতিবন্ধী, এক পায়ে প্রবলেম, মানে এক পায়ের দ্বারাই আমার চলতে হয়। আর এই তো দেখুন কি পরিস্থিতি, এখানে সব ভেঙে চলে যাচ্ছে, কি অবস্থা দেখুন। আর এখানে বাদ দেওয়া হচ্ছে, ওই যে জাহাজটা যাচ্ছে হ্যাঁ ওর একটু পাশ মানে ওই জাহাজের ওখানে প্রাইমারি স্কুল ছিল। ওই যে এটা হচ্ছে ওই খাসিমারার প্রাইমারি বাচ্চারা পড়ে বাচ্চাদের না। আর এটা যে ওই শিশু শিক্ষা অহেল্লাটা কোন দিকে? ওটা সেদিকে হয় ওইদিকে। ওই স্টেপারে। আপনারা খুব আনন্দে একসাথে মিলেমিশে, আমি তো বললাম তোমাকে যে আমাদের ভারতবর্ষের মধ্যে এরকম জায়গা কোথাও পাবে না। না একদম ঠিক।
আর এখানে কি পরিমাণে ভেঙেছে বাবা। সে কথা বলে পারিনি। আমাদের বাড়ি কোথায় ছিল জানো? কোথায়? এখান থেকে হ্যাঁ 2 মাইল দূরে। 2 মাইল ভেঙে গেছে পুরো। 2 মাইল কি গো? তারও বেশি। ও ওই যে চড়া আছে না, হ্যাঁ হ্যাঁ ওই যেটা হলদিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। একটা বেশি না, ওই ধরো না 200 ফুট আচ্ছা আচ্ছা দূরে। 200 ফুট, হ্যাঁ। এখানে ওধারে কথা বলতাম। আরে বাবা, সেই ভেঙে চলে। এখানে একটা পোস্ট অফিস আর একটা স্কুল ছিল, কোথায়? পোস্ট অফিস স্কুল, হ্যাঁ। আসুন আসুন। আচ্ছা, আর স্কুলটা কি এইদিকে ছিল বলছিল কি? ওই স্কুলটা, সেই স্কুলটার কাজ দিয়ে নিয়ে যাবো তোমার। ও সেই স্কুলটার কাজ দিয়ে যাবো। ওই জন্য আমার এত বাড়াবাড়ি। আচ্ছা আচ্ছা। ঘোড়ামারা দ্বীপের এই একটা স্কুল, যে স্কুলে একটা মাত্রই ম্যাডাম, এই একটা মাত্র ম্যাডামই কিন্তু এই স্কুলটা পরিচালনা করে। অহল্যা শিশু শিক্ষা কেন্দ্র। এই হচ্ছে বাগপাড়া, ঘোড়ামারা, সাগর, দক্ষিণ 24 পরগনা। তো স্কুলটা দেখুন কত সুন্দর, এবং পরিবেশটা দেখুন কত সুন্দর। একটা জলের কল রয়েছে এখানে, আর কত সুন্দর পরিবেশটা, কত সুন্দর দেখুন এখানকার যে পরিবেশ, সেই পরিবেশটা অসাধারণ। আর এই যে স্কুলটা, এখান থেকে কিন্তু শিক্ষা লাভ করে তারপর হাই স্কুলে যায়। তো দারুণ, মানে কি বলবো, এত সুন্দর পরিকাঠামো এই স্কুলের। খেলা, জায়গাটার মালিক হচ্ছে তোমার সতীশচন্দ্র জানা মহাশয়, এইটা দিয়েছে। আচ্ছা স্কুলটা, আচ্ছা এই স্কুলটা একটাই ম্যাডাম? হ্যাঁ একটাই ম্যাডাম, একটা ম্যাডামই চালায়? হ্যাঁ ম্যাডাম দাদুর বাড়ি থাকে। মানে আপনার বাড়িতেই সেই ম্যাডাম থাকে, তাই তো? রিটায়ার হয়েছে, ওই ইটার লোকের কাছে সবকিছু বুঝবে তুমি, চল। আচ্ছা আচ্ছা, ঠিক ও, আছে চলো। উনি রিটায়ারের পরেও চালায়? না উনি দ্বীপ, সুন্দরবনের একটা মানে ছোট্ট দ্বীপ, সেই ঘোড়ামারা দ্বীপের কিন্তু এই স্কুল। আবার সামনে পাড়া দেখুন, সামনে আবার একটা গ্রাম। টোটাল 5টা গ্রাম আছে এই ঘোড়ামারা দ্বীপে একটা স্কুল আছে। সেই স্কুলে ম্যাডাম কিন্তু একজনই, সেই ম্যাডাম কিন্তু এই বাড়িতেই থাকেন। সেই ম্যাডামের সাথে কথা বলবো, কিন্তু এখন রিটায়ারমেন্ট হয়ে গেছে। উনি কিন্তু ওই বিদ্যালয়ে কন্টিনিউ পড়িয়ে এসেছেন প্রথম থেকে। আচ্ছা, আপনি কত সাল থেকে আছেন ওই স্কুলে? আমি 1999 সালে গোটা সাগর ব্লকে 12টা এসএসকে স্যাংশন হলো। আচ্ছা আচ্ছা। এবারে তখন ঘর বাড়ি কিচ্ছু নেই, লোকের বাড়িতে পড়িয়েছি, রাস্তায় বসিয়েও পড়িয়েছি, কিন্তু কোনো স্যালারি দিচ্ছে না। আচ্ছা আমি যখন ব্লকে গেলাম, ব্লকের অন্যান্য অফিসার, ওই দপ্তরের অফিসার বললেন, আর আপনি তো ঘোড়া ডিঙিয়ে ঘাস খেয়েছেন, আচ্ছা আমাদের অফিস থেকে না করে সোজা জেলা থেকে পারমিশন করিয়ে এনেছেন, তাহলে আমরা দিতে পারবো না। আচ্ছা। আমি বলছি না তো, না আমি এমনিই পড়াবো। 1 বছর, ওই 99 সালটা আমি বিনা বেতনেই পড়িয়েছি। আপনার ওই স্কুলটায় আপনি বিনা বেতনেই পড়িয়েছেন? হ্যাঁ, মানে ওই স্কুলটা তখন হয়নি। আচ্ছা, স্কুল। লোকের বাড়িতে পড়ানো, গাছতলায় পড়ানো, এইসব ও আচ্ছা করেছি। আচ্ছা। পরের বছরে আরেকজন দিদিমণিকে আনলাম, কমিটি নিয়ে আসলো, দুজনে মিলে তখন একটা চালাঘর, এখানের প্রধান ছিলেন পশুপতি সাহু মহাশয়, উনি সাগরের ঘরগুলো ডাক করে ছেলেপুলেদের নিয়ে ওই পাড়ার একটা চালা ঘর করে দিল, সেখানে ক্লাস করতাম। আচ্ছা। তারপরে তৃতীয় সহায়িকা এসছে, ও 1 বছর আসার পরে নতুন ঘর আমরা পেয়ে গেছি। ওই এমএলএ কোটা থেকে দিয়েছিল, তখন এমএলএ ছিলেন মিলন পড়ুয়া। আচ্ছা। ওনার কোটা থেকে ওই স্কুলটা করে দিয়েছিল। আচ্ছা, আপনি একা কত বছর করেছেন? আমি একা তো ওই 99 করেছি, আর 2000ও করেছি। 2000-এর ওই দিদিমণিকে খুঁজে একা সমস্যা হচ্ছে বলে কমিটির সদস্যরা গিয়ে ওনাকে নিয়ে এলেন। আচ্ছা আচ্ছা। আবার তখন ছিল 40-এর আপে নেবে, এইরকম মহিলাদের খুঁজে ওনার থেকে নিয়ে এসেছিল। আচ্ছা। আমি বিনা বেতনে 1 বছর করেছি। তারপরের বছর আপনার রিটায়ারমেন্ট হয়েছে কত সালে? 2020 সালে। 20 সালে, এই 6 বছর হয়ে গেল। হুম, এখন যিনি চালাচ্ছেন উনি একাই চালাচ্ছেন স্কুলটা? একা চালাচ্ছি। মাঝখানে আমি গিয়ে একা, মানে ওই বেসিকটা আসলো ওদের সাহায্যে, না এই গ্রামে না, ওর বাড়ি হাটখোলা। ও বেসিক স্কুলটা পড়ে যাওয়ার জন্য ওই স্কুলের টিচাররা এই স্কুলে চলে এলো, ছাত্ররা, তাদের সাথে ওর মোটামুটি চালিয়ে গেল 3 বছর। আচ্ছা আচ্ছা। পরের বছর আর সমস্যা পাচ্ছে না, আমি তখন কাকদ্বীপে ছিলাম, সেখান থেকে এখানে এসেছি দিদি অসুস্থতাকে নিয়ে। আচ্ছা। তখন এসে আমাকে বললো, দিদি একটু আপনি চলুন,
বাচ্চাগুলো নিয়ে নেবে, একা টিচার বলে আপনি একটু আমাকে হেল্প করুন, তাহলে আর বাচ্চাগুলো নেবে না। আচ্ছা, বর্তমানে স্কুল রানিং ওই আছে? গ্রামের অভিভাবকরা যথেষ্ট সম্মান দেয় আমাকে এবং কথাও মেনে গুনে চলে। আমি যেতে কতগুলো তার আগে যা বেরিয়ে গেছে, আমি গিয়ে যে কজন ছিল ওদের আটকালাম, আমি এসছি, আমি থাকবো, তোমাদের পড়াবো, কোনো আচ্ছা। চিন্তা নেই, একজন নয় আমরা দুজন পড়াবো বলতে টলতে তখন থাকলো। তারপরে আবার যখন ঠিকঠাক হয়ে গেল আমি আবার চলে এসেছি, আমি আর কতদিন আচ্ছা। করবো এরকম। এখন একজনই পড়াচ্ছেন? হ্যাঁ, আমাকে তো খেতে হবে, হ্যাঁ হ্যাঁ। আমার পেটের খোরাকের একটা ব্যবস্থা তুমি করো। তো কত দিত? 2000 করে দিতে। আচ্ছা, যিনি সহায়িকা আছেন ওনাকে কত দাও? 10,000। কত? 10,000। তাই এখানে নিয়োগ হচ্ছে না কেন? নিয়োগ হবে না, যতদূর সম্ভব এগুলো উঠিয়ে দেবে। এগুলো উঠিয়ে দেবে? এগুলো কি পুরো গভর্নমেন্ট না? না, এগুলো পুরো গভর্নমেন্ট না। আচ্ছা, এই স্কুলটা দেখে কত সুন্দর লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন, কত কিছু আঁকা লেখা। আশ্রমিক পরিবেশ, ওগুলো আমি সব করে দিয়ে এসেছি, বেরিয়ে এসেছি। ও, আমি 20 সালে রিটায়ার করেছি, তারপরে ফ্লাড হয়ে গেল। ওই দিদিমণি বলছে আপনি যাওয়ার আগে সব করে দেন, টিউবওয়েল, 2টো টয়লেট, সব আপনি করেছেন? জেন্টস মেয়েদের, জেন্টস লেডিজ 2 রকম। তারপরে ওই ঘরটোর কোন স্ট্যান্ডগুলো একটু ভাঙা ছিল, বলছে এগুলো মেরামত করে দেন, আমি অত ঝঞ্ঝাট নিতে পারবো না, তো ওগুলোও করালাম। স্কিমের টাকা এসেছিলো সরকারি, সেটা দিয়ে আমি করে দিয়েছি। ওই আঁকা সাগর থেকে ছেলে দেখে শিল্পীকে ডেকে এনে আমি বলছি আপনি এটা করে দেন, রং তুলি এনে ওরা ওইভাবে সাজা করে দিয়েছে। মাঝখানে একটা আম গাছ আছে, এখানে ইলেকশন কমিটির থেকে লোক এসেছিলেন, 2টো স্কুলের মধ্যে কন্টেস্ট করছিল কোনটায় ইয়ে হবে, ভোট কেন্দ্র করবে, দেখে এটাকে করেছে, সাজেস্ট করে গেলেন, ওটাই এখন ভোট কেন্দ্র। এবারে আর একটা স্কুল ওই খাসিমারা ব্যাসিকে নদী গর্ভে চলে গেছিল, ওরা 3 বছর এই স্কুলে ক্লাস করেছে, তারপরে ওদের ঘর ওই যে হয়েছে দোতলা একটা, ওই যে হ্যাঁ হ্যাঁ। দোতলা তাহলে বিল্ডিংটা। ওইটা ভাঙার পরে ওরা এখানে এসে ক্লাস করেছিল, হ্যাঁ তারপরে ওদের জন্য এই যে আলাদা স্কুল হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা সেই ওরা চলে গেছে, ওই ঘরটাও। তাহলে এই স্কুলগুলোকে কি স্কুল বলা হয়? মানে এটা পুরো প্রাইমারি স্কুল না? এটা বেসিক যেটা দোতলা ওটা ওটা প্রাইমারি, প্রাইমারি, এইগুলো এটা কি শিশু শিক্ষা? এসএসকে। ও এসএসকে। SSK আচ্ছা এসএসকে, হ্যাঁ সুন্দরবনে এসএসকে প্রচুর আছে, এটা আমি ডিপ্লটেও দেখেছি। ওটা বামফ্রন্ট সরকার করে গেছিলেন, তারপর তো তারা চলে গেলেন, তখন কন্ট্রাক্টের মাধ্যমে হচ্ছিল, পরে এটা আবার গভর্নমেন্ট নিয়েছে, এরা বেতন দিল, পরপর বাড়াতে ওই পে কমিশনে বাড়াতে 10-এ এসেছিল, আমি 10,000 মাত্র 9 মাস পেয়েছি, তারপরে রিটায়ার হয়ে গেছে। ও পাচ্ছে, ও সবচেয়ে বেনিফিট হচ্ছে লাস্টে যে ছিল, যিনি আছেন এখন। তার মানে এখন নিয়োগ হচ্ছে না বলে টিচার নেই? নিয়োগ হচ্ছে না। আর কেউ যদি ভাবে প্যারা টিচার পড়াবে তাকে কত বেতন দেবে? কে দেবে? সরকার না দিলে কে দেবে? সরকার দিচ্ছে না এইভাবে? সরকার দিচ্ছে না। অভিভাবক কেন দেবে? অভিভাবক প্রাইমারিতে দিয়ে দেবে, বিনা পয়সায় পড়াবে। আচ্ছা ঠিক। এই ব্যাপার, তা ও দিচ্ছিল, আমি 1 বছর ক্লাস করেছি, ওর নিজের, ওর স্বামীর, ওর পারিবারিক অসুখ বিসুখের জন্য প্রচুর কামাই করেছে, আমাকেও একা চালাতে হয়েছে। আমি লাস্টের দিকে যা বলেছি, যার জন্য আমি আর করিনি, আর সে কথা বলে দরকার নেই, এই পর্যন্তই। আমি এখন যেতে পারছি না আর ক্লাসে, ও করছে। একবার খবর আসলো, চিঠি আসলো যে বসিরহাট টাউন হলে মিটিং হবে, ওই যত সাক্ষরতার সেন্টার আছে ওদের টিচারদের, আমাদের এখানে ছেলেদের একটা মেয়েদের একটা, 2 জন গেলাম, সে নারায়ণ কান্ডার বলে হাটখোলাতে একটা ছেলে, আর আমি এ পাশে ছিলাম, গেলাম, যাইনি তো কোনো সময় উলাইনি। আপনার কি এই দ্বীপেই জন্ম? হ্যাঁ, এখানেই বিয়ে জন্ম, হয়েছে? এখানেই বিয়ে হয়েছে। মানে এই দ্বীপে জন্ম এবং এই দ্বীপেই বিয়ে অন্য হয়েছে? জায়গায় বিয়ে হলে তাও না? গ্রামটা আলাদা। গ্রামটা আলাদা। আপনার এটা মানে বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? না, এখন আমি বাপের বাড়িতে থাকি। আচ্ছা, আমি নিজে আবার ঘর করেছি একটু কান্দিতে, ও ওইখানেও ঘর আছে আমাদের, ওই কালভার্টের কাছে। আচ্ছা, ওই কালভেটের ওখানে? হ্যাঁ, ওখানটাই ঘর আছে। আর সে যেখানে বোনটা থাকে বলে একা থাকবে, আমি চলে এসেছি। আচ্ছা, সে অনেকদিন আমার কাছে আছে, এর বাবা মা মারা যাওয়ার পরে
তখন থেকেই আমার কাছে আছে। আপনি তো এখানেই পড়াশোনা করেছেন না? হ্যাঁ, এখানেই করেছি। এখানে তখন হাই স্কুল ছিল না, জুনিয়র হাই ছিল, হ্যাঁ। 8 পর্যন্ত পড়েছি। তারপরে বাইরে ভুবননগর হাই স্কুল থেকে এইচএস এই উচ্চ মাধ্যমিক। আপনার তারপরে বাবা কি করতেন? আমার বাবা কোনো কাজকর্ম করতেন না ছোটবেলা থেকে। মানে দাদা টাদারা শিক্ষা ব্যাকগ্রাউন্ডের সাথে জড়িত? তখন কোনো কাজকর্মের অত এ ছিল না, জমির ধান, পুকুরের মাছ, গরুর দুধ এইসবে হয়ে যেত, চাকরির দরকার ছিল না। তা আমাকে পড়ানোর জন্য আমার বাবা ওই একটা ইরিগেশন নৌকোতে গেলেন। নৌকোতে আমি 3 বছর বাইরে ছিলাম, বাবাও 3 বছর বাইরে। কাকদ্বীপ ওখানে ইরিগেশনের নৌকো বেশি একটা চলে না, আচ্ছা, ডিউটি বাই ডিউটি চলতো, সেই পয়সাটা আমার পেছনে খরচা করতো। তখন তো খুব মানে এখানকার যে পরিবেশ আরো তো অনুন্নত ছিল, মানে যোগাযোগ হ্যাঁ, ব্যবস্থা। হ্যাঁ। কিন্তু মানে সবচেয়ে মেয়েদের লেখাপড়া ততটা একটা হতো না। আমি তাই শুনছি আপনার বাবা কি করতেন, যে সেটাই। ওই বয়স আমার বাবা কিন্তু উন্নত মন ছিল, ওখানে মানসিকতা নাটক ভালো না নভেল থাকলে করতো, ওখানে ক্লাবের ম্যানেজার ছিল। আর আমার দাদাবাবু গান বাজনা করতেন, ওস্তাদ ছিলেন। হ্যাঁ, আমাদের ফ্যামিলিটা একটু উন্নত ছিল, তবু দাদাবাবু পড়তে দেবে না, বাইরে মেয়ে ছেলেকে পাঠিয়ে পড়াবে, পড়তে হবে না, এই পর্যন্ত থাক। আর আমাদের মাস্টারমশাই দুজন গেছেন, যখন তখন আমাদের বাড়ি যেত, দাদাবাবুর সাথে খুব খাতির ছিল। দাদাবাবুকে লুকিয়ে আমাকে বলে আসলো যে তুমি কিছু মুড়ি টুড়ি নিয়ে, জল বোতলে করে নিয়ে ঘরে ঢুকে যাবে, দরজা বন্ধ করে দেবে, না পড়ালে আমি আর বেরোবো না ঘর থেকে, এইটাই বলবে। আমিও তাই করেছিলাম। তারপরে দাদাবাবু শুধু একলা নারাজ, না হলে আর সবার ইচ্ছা ছিল পড়ার। তারপরে বললো ও পড়ে তো পড়ুক, তো মরে যাবে কেন, ও পড়ুক, না খেয়ে মরবে, ঘরে ঢুকেছে। তারপরে ওই বাবা এ করলো, ওই ইরিগেশন নৌকায় উঠে আমাকে পড়ালো। তারপরেও পড়ানোর ইচ্ছা ছিল। আমাদের ওখানের ম্যাডাম বলেছিলেন ওনার মহিষাদল কলেজে পড়ানোর জন্য। আমার সায়েন্স গ্রুপ ছিল। মহিষাদল কলেজ সে তো মেদিনীপুর, মেদিনীপুরে। যেখানে সুবিধা, ওনার আমাদের ম্যাডামের দিদির বাড়ি ওখানে। আচ্ছা, কলেজে করা হয়েছে? না, আর হয়নি। ওখান থেকে এসছি, আসার পরেই তো বাবা হঠাৎ স্ট্রোক হয়ে গেল, কিন্তু এই স্ট্রোকে যে মারা গেলেন। আপনাদের সেই সময় যে 12 পড়া আর এখন এখনকার 12 পড়া আকাশ পাতাল পার্থক্য। এই এখনকার 12 পড়া এরা কিচ্ছু পারে না, কিচ্ছু বোঝে না। যদি সে ভালোভাবে মানুষ হয়, ভালো পরিবেশে, নিজের বাড়িটা ভালো থাকে, তখন সে পারে। স্কুল কলেজের গুণে কিছু পারে না এরা। টিউশনে 2 টাইম পড়ছে দেখছি, শুধু সাইকেল নিয়ে যাওয়া আসা, সকালে টিউশন, সন্ধ্যায় টিউশন, দুপুরে স্কুল, তবু একটা বানান জিজ্ঞেস করলে বলতে পারে না। হ্যাঁ, বলতে পারে সেটাই। না। বাংলায় আমি একটা দরখাস্ত লিখবো, সেটাও পারে না। দরখাস্ত কাকে বলে জানি না। বাংলায় যদি লিখতে হবে তাও পারবে না। ওই যারা একটু ফার্স্ট সেকেন্ড হয়, একটু মন দিয়ে পড়াশোনা করে, ওরা এখন ওই সব লাইনে যায়নি। আমরা যেতাম কেন, আমাদের বাড়িতে অনেক ভালো ভালো মানুষের যাতায়াত ছিল, বাবার সাথে যেতেন। একজন উপপ্রধান গেছিলেন, একদিন বলছে মা একটা দরখাস্ত লেখো তো। আমি চুপ করে আছি, আমি তখন জানতাম না দরখাস্ত লেখা। বলছে আমি বলছি তুমি লেখো। তা উনি বললেন। সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপের যে ঠাকুমার লাইফ স্টাইল, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো হলে একটা লাইক করবেন, আর যদি আপনি নতুন হয় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।